ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে কাকরাইলের সড়ক অবরোধ, আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি। ইসি পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক, নির্বাচন কমিশন ভবনের নিরাপত্তা জোরদারে পদক্ষেপ। ঈদযাত্রায় রেলের আগাম টিকিট বিক্রি শুরু, যাত্রী সেবা বাড়াতে অতিরিক্ত ট্রেনের জন্য মেরামত করা হচ্ছে বগি। এবং শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও বইছে বিপদসীমার নিচ দিয়ে। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করার পাশাপাশি ওই এলাকা অবরোধ করেছেন তার সমর্থকরা। বেলা 11:30টার দিকে ইশরাক হোসেনের সমর্থকরা কাকরাইল মোড়ে যমুনার প্রবেশ পথের কাছাকাছি অবস্থান নেন। এর অন্তত 20 মিনিট আগে যমুনার দিকে যাওয়ার পথ আটকে দেয় পুলিশ। আজ বুধবার সকাল 10টা পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইশরাক হোসেনের পক্ষে চলমান বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিষয়ে আজই আদেশ দেবে হাইকোর্ট। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানো থেকে বিরত থাকারও নির্দেশনা চাওয়া হয়েছে এই রিটে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে রায় ঘোষণা করবেন বলে কথা রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দুপুর 1টায় এই রিটের উপর শুনানি শুরু হয়, চলে প্রায় 2টা পর্যন্ত। এরপর আদালতে বিকেল 4:10 থেকে প্রায় 5:15 পর্যন্ত শুনানি চলে। তারপর আদেশের জন্য আজ 12:30টার সময় নির্ধারণ করা হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচন ভবনের আশেপাশে 5 স্তরে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন ইসি। সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিরাপত্তার রক্ষায় কড়া অবস্থান নেয় পুলিশ। ভবনের সামনে রাস্তায় দেওয়া হয় কাঁটাতারের ব্যারিকেড। পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, র্যাব এবং সেনা সদস্যদের রয়েছে সতর্ক উপস্থিতি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে আদালতের রায়ের ভিত্তিতে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ইসির ভূমিকার প্রতি বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি দিয়েছে এনসিপি। এছাড়াও দলটি ইসির বিরুদ্ধে বিএনপিকে ইঙ্গিত করে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগও তুলেছে। অন্যদিকে ফ্যাসিস্ট সরকারের করা আইনের অধীনে নিয়োগ পাওয়া ইসিরও পুনর্গঠন চেয়েছে দলটি। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে দলটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়িয়ে আনার ঘটনায় এ নোটিশ পাঠানো হয়েছে। সকালে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে এই বিষয়টি জানানো হয়। ধানমন্ডি মডেল থানার ওসি জানান, ছেড়ে দেওয়া সমন্বয়কেরা হলেন মোহাম্মদপুর থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি। বাকি দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আরাফান সরকার দিনার ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ও ট্রাফিক সহায়ক মোহাম্মদ জিশানুল্লাহ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যারা আজ টিকিট ক্রয় করবেন তারা আগামী 31 মে ভ্রমণ করতে পারবেন। সকাল 8টায় অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 1 জুনের টিকিট 22 মে, 2 জুনের টিকিট 23 মে, 3 জুনের টিকিট
24 মে এবং 4 জুনের টিকিট 25 মে, 5 জুনের টিকিট 26 মে, 6 জুনের টিকিট 27 মে পাওয়া যাবে। ঈদ পরবর্তী ফিরতি যাত্রার 9 জুনের অগ্রিম টিকিট 30 মে পাওয়া যাবে। এছাড়া 10 জুনের টিকিট 31 মে, 11 জুনের টিকিট 1 জুন, 12 জুনের টিকিট 2 জুন এবং 13 জুনের টিকিট 3 জুন, 14 জুনের টিকিট 4 জুন এবং 15 জুনের অগ্রিম টিকিট 5 জুন পাওয়া যাবে। যাত্রীদের টিকিট ক্রয়ের সুবিধায় পশ্চিম অঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলের চলাচলরত ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। ঈদযাত্রার সব টিকিট অনলাইনে সংগ্রহ করতে হচ্ছে। ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে বগি। ফলে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে জনবল সংকটে কিছুটা ব্যাহত হচ্ছে কাজ। এদিকে নির্ধারিত সময়ের আগে কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কেউ করছেন কোচ ঝালাইয়ের কাজ, কোনো শপে চলছে জরাজীর্ণ কাঠামো পরিবর্তন আর চাকার ট্রলি মেরামত, কোথাও বা চলছে রঙের কাজও। ঈদযাত্রায় রেলের কোচ মেরামতে এমন ব্যস্ততা চলছে নীলফামারীর সৈয়দপুরের রেল কারখানায়। এখানে শ্রমিক কিন্তু সংকট, তারপরেও আমরা নিরলসভাবে কাজ করছি। এই স্বল্প জনবল নিয়ে আমরা আমাদের আউটটার্নটাকে সফল করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে 83টি কোচ মেরামতপূর্বক ডিভিশনে হস্তান্তর করা হয়েছে। বাকি 17টি কোচ আগামী 30 তারিখের মধ্যে মেরামতপূর্বক ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। ঈদুল আজহা সামনে রেখে নিয়মিত রেলের পাশাপাশি ঈদ স্পেশাল রেল চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। ফলে কারখানায় কোচ মেরামতে ব্যস্ততা বাড়ে শ্রমিক কর্মচারীদের। তবে জনবল সংকটে বাড়তি চাপ সামলাতে হয় তাদের। ট্রেনের চাহিদা মোতাবেক আমাদের যাত্রীদেরকে ঈদের বাড়ি ফেরাকে সুগম করার জন্য আরো কিছু রিপেয়ার করে কিছু অতিরিক্ত কোচ দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। 83টি কোচ আউটটার্ন দিতে পেরেছি, আর 17টি কোচ ইনশাল্লাহ আমরা আগামী 10-12 কর্মদিবসের মধ্যে আউটটার্ন দিতে পারবো। এদিকে জনবল সংকটেও নির্ধারিত সময়ের আগেই কোচ মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ওয়ার্কশপে যেসব গাড়ি ছোটখাটো রিপেয়ারের জন্য আসবে সেগুলো আমরা এই 100 কোচের বাইরে হিসেবে রেখে আমরা সেগুলো মেরামত করে দেবো, যাতে করে আগামী পবিত্র ঈদুল আজহায় বাড়ি ফেরত যাত্রীদের আসা যাওয়া সুগম হয়, স্বাচ্ছন্দ্যপূর্ণ ঈদ যাত্রা আমরা উপহার দিতে পারি। ঈদের আগে 100 কোচ মেরামতের কথা থাকলেও এরই মধ্যে 84টি কোচ মেরামতের কাজ শেষ হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। শেরপুরে ভারী বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। জেলাখালী, ভোগাই, সোমেশ্বরী ও মহর্ষি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন বন্যার আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া মন্ত্রণালয়ের শুকনো খাবার ও টিন বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে। আজ জেলার 93% বেশি জমির ধান কাটা হয়েছে। বাকি ধান কাটার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অন্যদিকে সুনামগঞ্জ এবং ভারতের চেরিপুঞ্জিতে গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে হাওর ও নদ নদীতে স্বাভাবিকভাবে পানি বাড়ছে। সুরমা, কুশিয়ারা নদী সহ অনেক নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার অনেক নিচে রয়েছে। ফলে আপাতত বন্যার শঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বন্যার তথ্য বিগত বছরের অভিজ্ঞতায় সুনামগঞ্জের নদী তীরবর্তী ও হাওর অঞ্চলের মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কক্সবাজারের ঈদগাঁও উপজেলা মিয়ানমার থেকে আসা চোরাই গরুতে সয়লাভ। এতে দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। সম্প্রতি উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে 155টি চোরাই গরু আটক করলেও তা ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মোহাম্মদ ওসমান গনি ইলির রিপোর্টে জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। নাইংছড়ি বিভিন্ন সীমান্ত দিয়ে চোরাই পথে এভাবেই দিনরাত পাচার হয়ে আসছে মিয়ানমারের গবাদি পশু। এতে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি লাভবান হচ্ছে চোরা কারবারি সিন্ডিকেট। চোরাই পথে আসা গরুর কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ঈদগাঁও এলাকার খামারিরা। বাজারে নিয়ে গেলে এগুলো এখন 20, 25, 50 এর উপরে দাম ক্রয় করা হয় না বা বিক্রয় করা হয় না। কারণ এর কারণ হচ্ছে ওই রোহিঙ্গা গরুগুলার কারণে। চোরাই পথে মিয়ানমার থেকে এবং অন্যান্য বিভিন্ন অবৈধ পথে এখানে গরু এসে সয়লাভ হয়ে যায়, যার কারণে খামারিরা তাদের ন্যায্য মূল্য পায় না। তারা খামারে আসে, তারা লাখ লাখ টিয়া খরচ করে গরু ফাড়ে,
পেটে যদি চূড়া গরু বলে ক্যাম্প হতো উন যদি বন্ধ না করলে সরকারে আর ন্যায্য মূল্য না পাই খামারি হলে আর লস হয়ে যাবে আর দেশত মানে আর গরু ফালিবার কোনো সুবিধা নথাইব। সম্প্রতি রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ১৫৫টি গরু ও মহিষ ঈদগাঁও বাজারে আটক করে উপজেলা প্রশাসন। পরে সেগুলো ছেড়ে দেওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমরা জেনেছি সম্প্রতি ঈদগাঁও বাজার থেকে ঈদগাঁও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১৫৫টি গরু মহিষ জব্দ করেছিল, কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি ৩০ লক্ষ টাকার বিনিময়ে এইসব গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে। চোরা কারবারিরা যাতে এখানে অবৈধ কোনো গরু হোক যে কোনো পণ্য এই পথ দিয়ে বের করতে পারবে না। এই বিষয়ে ঈদগাঁও উপজেলা কর্মকর্তা বিমল চাকমা কথা বলতে রাজি হননি। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। এবারে আমাদের কৃষি। গাইবান্ধার সাঘাজী উপজেলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ভালো ফলন হয়েছে। ন্যায্য দামের লাভের আশা করছেন কৃষকেরা। নূর হোসেন রেইনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গাইবান্ধার সাঘাটা উপজেলার কৃষকরা ধান কাটা, মারাই ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন। কোথাও কৃষি শ্রমিক, কোথাও আবার সরকারের ভর্তুকি দেয়া কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে। চলতি বোরো মৌসুমে আবহাওয়া অনুকূল ও পোকামাকড় কম থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান কৃষকরা। আমাদের ফলন ভালো, 28-29 মধ্যে ধান নামতেছে, কিন্তু কামলার খুবই সংকট, পোকামাকড়ের আবির্ভাব কম। এখানে হচ্ছে বিরি ধান 100 জাত দেওয়া ছিল, তো এত বাম্পার ফলন হয়েছে, মানে এখন পর্যন্ত ইনশাল্লাহ শতকে 1 মণ আশা করা যাচ্ছে। কৃষক খুবই খুশি। এলাকায় এলাকায় গিয়ে ধান কাটা ও মারাইয়ের কাজে উৎসাহ দেয়া সহ সার্বিক পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। তারা যাতে এই ধানের ন্যায্য মূল্য পায়, সেক্ষেত্রে সরকার ঘোষিত যে 36 টাকা প্রতি কেজিতে সরকারিভাবে যে ধান ক্রয় করা হবে, সে ব্যাপারে কৃষকরা যেন সরাসরি তাদের ধান গুদামে দিতে পারে, সে ব্যাপারে কৃষি বিভাগ সর্বত্র সহযোগিতা করবে। কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এই মারাই কাজটি সম্পাদন করা হয়, তাতে প্রায় প্রতি একরে আমরা হিসাব করে দেখেছি যে প্রায় 3000 টাকা সাশ্রয় হয় আর কি। কৃষক ভাই যাতে নির্বিঘ্নে গরু ধান কর্তন করতে পারে, তো আমাদের সমন্বিত কৃষি ইউনিয়নের মাধ্যমে যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় আমরা 4টি যন্ত্র বিতরণ করছি। সাঘাটা উপজেলার 10টি ইউনিয়নে মোট 14,185 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে প্রবাস সংবাদ। প্যারিসের পগদাপাড়িতে প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে সার্বিক সহায়তা করেছে সেন্ট ডেনিশ বাংলা অটো ড্রাইভিং স্কুল। 2018 সালে কেরানীগঞ্জের হোসাইন সালাম রহমান একক মালিকানায় এই ড্রাইভিং স্কুলের যাত্রা শুরুর পর এটা 7ম শাখা। সময়ের সাথে এই প্রতিষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অতি প্রয়োজনীয় ড্রাইভিং শেখার অন্যতম প্রতিষ্ঠান হয়ে উঠেছে। প্যারিস থেকে ইয়াসিন খোকনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জবালুন নূর। প্যারিসে ডেনিশ বাংলা অটো ড্রাইভিং স্কুলের 4 জন বাংলাদেশি ট্রেনার, 4 জন বিদেশি ট্রেনার এবং 2 জন অভিজ্ঞ নারী ট্রেনার শিক্ষার্থীদের আধুনিক পদ্ধতিতে হাতে কলমে প্রশিক্ষণ দিচ্ছেন। নারী শিক্ষার্থীদের জন্য নারী প্রশিক্ষক থাকায় অনেকেই এখানে ড্রাইভিং শিখতে আগ্রহী হয়ে উঠছেন। এই বাংলাদেশি অটো স্কুলের মাধ্যমে হাজারো বাংলাদেশিরা ড্রাইভিং লাইসেন্স পেয়েছে এবং ফ্রান্সের কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। সেই কাজটি হোসেন সালাম রহমানের হাত ধরে হয়েছে, এতে আমরা অত্যন্ত খুশি কমিউনিটির একজন হিসাবে। সাধারণত 3 থেকে 4 মাসের মধ্যে ড্রাইভিং কোর্স শেষ করা যায়। অধিকাংশ শিক্ষার্থী 40 ঘন্টার ক্লাস করে ড্রাইভিং পরীক্ষায় অংশগ্রহণ করেন। কোর্সের জন্য খরচ পড়ে 2400 ইউরো, যা ইউরোপের ড্রাইভিং প্রশিক্ষণের তুলনায় সাশ্রয়ী। তাদের যে স্কুলের তাদের যে ইনস্ট্রাক্টর অত্যন্ত ভালো এবং অত্যন্ত দক্ষতার সাথে বাঙালি কমিটির মধ্যে অনেক বাঙালিরা নিয়ে নিয়েছেন ইতিমধ্যেই ড্রাইভিং লাইসেন্স। এ পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে প্রায় 1000-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী ড্রাইভিং শিখেছেন। তারা শুধু ড্রাইভিং লাইসেন্সই লাভ করেননি,
বরং ইউরোপের কর্মক্ষেত্রে নিজেদের একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশি ভাই বোনদের একটি ভয় কাজ করে, সেই ভয়টি কাটানোর জন্যই বাংলা প্রবাসীর মাধ্যমে এবং বাংলা ভাষার মাধ্যমে যেন আপনি এই লাইসেন্স করতে পারেন, সেই সুবিধার্থেই বাংলা অটো একক 2018 সালে শুভযাত্রা শুরু করে। আর সেই পাশাপাশি অনেক বাংলাদেশি আমার প্রতিষ্ঠান থেকে লাইসেন্স পেতে সক্ষম হয়েছেন এবং আমি চেষ্টা করি বাংলাদেশি ভাই বোনদের ভালো একটি সার্ভিস দেওয়ার জন্য। সেন্ট ডেনিশ বাংলা অটো ড্রাইভিং এর উদ্যোক্তারা প্রমাণ করেছেন পরিশ্রম, নিষ্ঠা ও পরিকল্পনার সমন্বয়ে প্রবাসেও সফলতা অর্জন সম্ভব। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। ক্যান্সার কাউন্সিল, NSW এবং গুড মর্নিং বাংলাদেশ লাকেম্বার উদ্যোগে সিডনির পেরি পার্কে হয়ে গেল ক্যান্সারে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সহযোগিতার জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারুক হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন NSW রাজ্যপাল ক্রিস মিন্স, অভিবাসন মন্ত্রী টনি ব্রুক এবং শিল্পমন্ত্রী সোফি কস্তা। অনুষ্ঠানে নারীরা সকালের নাস্তা বিক্রি করেন এবং সেখান থেকে পাওয়া অর্থ তারা ফাউন্ডেশনে দান করেন। ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আয়োজিত এই অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার বাঙালি কমিউনিটির ভাবমর্যাদা ব্যাপকভাবে উজ্জ্বল হয়েছে। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইশরাককে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে কাকরাইলে সড়ক অবরোধ, আসিফ ও মাহফুজের পদত্যাগ দাবি। ইসি পুনর্গঠনের দাবিতে এনসিপির বিক্ষোভের ডাক, নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তা জোরদারে পদক্ষেপ। এই যাত্রায় রেলের আগাম টিকিট বিক্রি শুরু, যাত্রী সেবা বাড়াতে অতিরিক্ত ট্রেনের জন্য মেরামত করা হচ্ছে বগি। এবং শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি, সুনামগঞ্জে নদ নদীর পানি বাড়লেও বইছে বিপদসীমার নিচ দিয়ে। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।